হুমায়ূন আহমেদের তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে উপন্যাসের গভীরে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমরা সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই পর্বটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আগের পর্বগুলোতে সম্পর্কের যে টানাপোড়েন আমরা দেখছিলাম, এখানে এসে যেন সেটা আরও স্পষ্ট, আরও জটিল হয়ে উঠছে। একদম। আমাদের হাতে তো উপন্যাসের এই অংশটা আছে, আর কিছু বিশ্লেষণও। চেষ্টা থাকবে এর ভেতরের কথাগুলো তুলে আনা। ঠিক, এই পর্বটার বৈশিষ্ট্য হলো খুব অল্প জায়গায় অনেক কিছু ঘটে যায়। শুরুটা দেখুন নদীর চরের একটা প্রায় স্বপ্নময় পরিবেশ দিয়ে। হ্যাঁ, তারপর হঠাৎ করেই ডাকবাংলো সে গুমোট আবহাওয়া, আর শেষে দুই বোনের রাতের আলাপ। উফ, হ্যাঁ হ্যাঁ। চরিত্রগুলোর মনস্তাত্ত্ব, তাদের নিজেদের ভেতরের সমীকরণগুলো যেন একেবারে চোখের সামনে চলে আসে। আজকের আলোচনায় মূলত নবনী, শাহেদ, নবনীর মা জাহানারা, বাবা জামিল সাহেব আর অবশ্যই বোন শ্রাবণী থাকছে। সাথে মিলু বুয়া, রবামত ভাই এরাও আছেন। ছোট চরিত্র হলেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু। অবশ্যই আমরা আসলে দেখতে চাইছি যে এই ছুটির আপাত শান্ত পরিবেশের আড়ালে চরিত্রগুলোর ভেতরের যে টানাপড়েন, তাদের যে না বলা কথা, একে অপরকে বোঝার যে ফারাক, সেগুলো কিভাবে বেরিয়ে আসছে। বিশেষ করে নবনী আর শাহেদের সম্পর্কটা, পরিবারের ভেতরে সেই ঠান্ডা ভাবটা, আর শ্রাবণীর ওই শেষের মন্তব্যগুলো, ওগুলো নিয়েই তো কথা বলতে হবে। আমাদের উদ্দেশ্য তো শুধু ঘটনা বলা নয়, তাই না? আমরা চাইছি এর গভীরে ঢুকতে, চরিত্রগুলোর সাইকোলজি, কমিউনিকেশন গ্যাপ, কিভাবে এগুলো সম্পর্ককে প্রভাবিত করছে। ঠিক। আর বাস্তবতার সাথে তাদের নিজেদের ভাবনার যে তফাৎ, বিশেষ করে তরুণ বয়সের চিন্তা, দ্বিধা, এগুলোও আসবে আলোচনায়। তাহলে শুরু করি প্রথম দৃশ্যটা দিয়ে, নদীর চরের সেই মুহূর্তটা। হ্যাঁ, অবশ্যই। শুরুটাই তো দারুণ কাব্যিক। নতুন চাঁদ, আলো আধারি, আর নদীর চর সাদা বালি চিকচিক করছে। নবনীর প্রতিক্রিয়াটাও কেমন, ঠিক যেন পরিবেশের সাথে মানিয়ে গেছে। একদম মুগ্ধ সে, বালির স্পর্শে যেন ছেলে মানুষই আনন্দ। হুমায়ূন আহমেদ লিখেছেন না, চিনির দানার উপর দিয়ে হাঁটছে যেন। কিন্তু ঠিক এর উল্টো মেরুতে শাহেদ। এখানেই তো প্রথম সংঘাতটা। এটা শুধু দুটো মানুষের ভাবনার পার্থক্য নয়, এটা দুটো ভিন্ন জীবন দর্শন। ঠিক। নবনী যেখানে প্রকৃতির সৌন্দর্যে বিভোর একটা রোম্যান্টিক ঘোরের মধ্যে, শাহেদ সেখানে চরম বাস্তববাদী। তার কাছে এই বালি নিছক বালি না, এর কমার্শিয়াল ভ্যালু আছে কিনা সেটা আগে ভাবছে। নবনীর মুগ্ধতাকে সে সরাসরি বলছে ছেলে মানুষই। নবনী কিন্তু উত্তরটা বেশ সুন্দর দেয়। বলে যে ছেলে মানুষই তো সবার মধ্যেই থাকে, হয়তো পাথর চাপা দেওয়া। সে শাহেদকে ডাকছেও কিন্তু, বলছে পাথর সরিয়ে একটু ছেলে মানুষই করতে, জুতো খুলে বালিতে নামতে। এটা কি শুধু জুতো খোলার কথা, নাকি আরও গভীর কিছু? সম্পর্কের ক্ষেত্রেও কি সে চাইছে শাহেদ একটু খোলামেলা হোক? আমারও তাই মনে হয়। এটা শুধু বালিতে হাঁটার আমন্ত্রণ নয়, এটা ওর মনের গভীরে ঢোকান একটা চেষ্টা। সে চাইছে শাহেদ ওর ওই কি বলে প্র্যাগম্যাটিক খোলসটা ছেড়ে আসুক। এরপর যখন ওরা বসে, নবনী তো একটা খুব গভীর কথা বলে ফেলে। হ্যাঁ, ওই যে জীবনে এমন একজন মানুষ চায় যাকে সব বলা যায়, কিন্তু সেই মানুষটা শাহেদ কিনা তা নিয়ে সে নিশ্চিত না। আর কারণ হিসেবে নিজের বাবা মায়ের সম্পর্কের উদাহরণ টানছে। তাদের মধ্যেকার কি ভয়ঙ্কর দূরত্বের কথা বলছে। এটা কিন্তু শুধু উদাহরণ না, এটা ওর নিজের ভয়। ঠিক। সে কি শাহেদের সাথেও এমন দূরত্বের আশঙ্কা করছে? আর শাহেদের প্রতিক্রিয়া দেখো, সে কেমন যেন ডিফেন্সিভ হয়ে গেল। নবনীর এই গভীর কথাগুলোকে সে বলছে কনফিউজ করার চেষ্টা। হ্যাঁ, উদাহরণ দিতে চাইছে না, হয়তো ঝগড়া এড়াতে চাইছে, বা হয়তো সে এই ধরনের ইমোশনাল আলাপে যেতেই চায় না, বরং প্রসঙ্গ ঘুরিয়ে নবনীর পুরনো একটা কথার সূত্র ধরছে, আমি যা চাবো তাই পাবো। আর তারপর কিছু একটা চাওয়ার ইঙ্গিত দিচ্ছে। কি যে চাইবে কে জানে, একটা রহস্য রেখে দিল। এই কথোপকথনটা কিন্তু ওদের সম্পর্কের একটা জটিল জায়গা তুলে ধরে। নবনী চাইছে একটা আদর্শ সম্পর্ক, যেখানে সব খুলে বলা যায়। অন্যদিকে শাহেদ বাস্তববাদী, কিছুটা হিসেবি। সে হয়তো এই আবেগ প্রকাশকে দুর্বলতা ভাবে, বা নবনীর মন ভোলানোর চেষ্টা ভাবে। এটা কি সম্পর্কের ভিত নড়িয়ে দিচ্ছে না? অবশ্যই। নবনীর ওই একজনকে সব বলবো ভাবনা আর শাহিদকে নিয়ে এই দ্বিধা, এটা তো একটা বড় প্রশ্ন তৈরি করে। শাহিদ কি পারবে নবনীর এই মানসিক চাহিদা পূরণ করতে?
নাকি সম্পর্কটা একটা সোশ্যাল অ্যারেঞ্জমেন্টের দিকেই যাবে, যেখানে এই সূক্ষ্ম আবেগগুলো হারিয়ে যাবে? আর সবচেয়ে নাটকীয় ব্যাপার হলো, যখন আলোচনাটা হয়তো আরও গভীরে যেতে পারত, ঠিক তখনই রহমত ভাইয়ের আগমন। হ্যাঁ, একদম অপ্রত্যাশিত। শাহেদ আরও বসতে চাইছে, কিন্তু নবনী হঠাৎ উঠে পড়ল, শীত লাগছে বলে। ওর এই হঠাৎ চুপ হয়ে যাওয়া, চলে যাওয়া, এটা বেশ অর্থপূর্ণ। সে কি আহত হলো শাহেদের কথায়, নাকি নিজের ভেতরের দ্বন্দ্বই গুটিয়ে গেল? নাকি রহমত ভাইয়ের উপস্থিতি ওকে বাস্তবে ফিরিয়ে আনল? চাঁদের আলোর রোমান্টিকতার মধ্যেও কেমন একটা অস্বস্তি কিন্তু থেকে গেল। আর এই চাঁদের আলো থেকে আমরা যেন এক ঝটকায় এসে পড়লাম ডাকবাংলোর থমথমে পরিবেশে। নবনী ফিরে দেখছে চারপাশ থমথমে। মা, জাহানারা অন্ধকার ঘরে শুয়ে। মাথা ব্যথার কথা বলছেন, কিন্তু বোঝা যাচ্ছে ব্যাপারটা আরও গভীর। মেয়ের সাথেও কথা বলছেন না, দরজা ভেতর থেকে বন্ধ। এই বন্ধ দরজাটা কি শুধু একটা দেওয়াল, নাকি মনের ভেতরের দূরত্বের প্রতীক? একদম। ডিনার টেবিলেও সেই একই গুমোট ভাব। শ্রাবণীও নেই, ওর গলা ব্যথা। জামিল সাহেব গম্ভীর, স্ত্রীর আচরণে বেশ বিরক্ত, আবার খানিকটা অসহায়ও মনে হল। শাহেদের সামনেই স্ত্রীর অদ্ভুত আচরণের কথা বলছেন। রাত ৩টায় উঠে ডাইনিং হলে বসে থাকা, রান্নাঘরে দরজা বন্ধ করে থাকা। এগুলো তো স্বাভাবিক ছুটির মেজাজের একদম উল্টো। জামিল সাহেবের কথায় শুধু স্ত্রীর প্রতি বিরক্তি না, ছোট মেয়ে শ্রাবণীর নিয়েও একটা চিন্তা আছে। কিন্তু ওর অতিরিক্ত সাহস। হ্যাঁ, রাত ৩টায় একা নদীর পাড়ে যাওয়া, মই জোগাড় করে ছাদে ওঠা, একদিকে শ্রাবণীর স্বাধীন মন, অন্যদিকে বাবার চিন্তা। আর তিনি শাহেদের সামনে এসব বলার একটা যুক্তিও দিচ্ছেন। বলছেন, তোমাকে পরিবারের একজন ধরি বলেই তা করেছি। এই যুক্তিটা কেমন যেন? তিনি কি সত্যি শাহেদকে এতটা আপন ভাবছেন, নাকি নিজের ভেতরে চাপ কমাচ্ছেন? অথবা হতে পারে শাহেদকে এই পরিস্থিতির জন্য প্রস্তুত করছেন, ভবিষ্যৎ জামাই হিসেবে। দুটোই হতে পারে। আবার এটাও হতে পারে যে স্ত্রীর সাথে সরাসরি কথা না বলে শাহেদের মাধ্যমে নিজের বিরক্তি প্রকাশ করছেন। হ্যাঁ, এটাও একটা কৌশল হতে পারে। পরিস্থিতিটা কিন্তু নবনীর বলা বাবা মায়ের ভয়ঙ্কর দূরত্বের কথাটাই সত্যি প্রমাণ করছে। জাহানারার এই গুটিয়ে নেয়া, জামিল সাহেবের এই পরোক্ষ বিরক্তি, বোঝা যাচ্ছে ছুটি কাটাতে এসেও পরিবারটার ভেতরে শান্তি নেই, একটা গভীর সমস্যা আছে। এই থমথমে পরিবেশের মধ্যেই জামিল সাহেব প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলেন। পাখি শিকারের গল্প বলছেন, পুরনো দিনের কথা। নস্টালজিক হয়ে উঠলেন। আর তারপরেই প্রস্তাবটা দিলেন শাহেদ, নবনী, শ্রাবণীকে নিয়ে পরের দিন মাহিন্দ্রার জলায় পাখি শিকারে যাওয়ার। স্পিডবোটের ব্যবস্থাও আছে। কিন্তু নিজে যেতে চান না। আশ্চর্যের বিষয়, কারণটা আরও আশ্চর্য। তিনি গেলে নাকি তার স্ত্রী একটা বিশ্রী কাণ্ড করবেন। সবাই মিলে বুঝিয়ে রাজি করাবে। জামিল সাহেব তীব্রভাবে বারণ করলেন, বললেন এটা অসম্ভব, ফল আরও খারাপ হবে। এটা জামিল সাহেবের অসহায়ত্ব, আবার পরিস্থিতি নিয়ন্ত্রণের একটা অদ্ভুত চেষ্টাও। তিনি আনন্দ চাইছেন, কিন্তু ঝামেলা এড়িয়ে। তিনি কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া পরিস্থিতিকে মেনে নিচ্ছেন? শুধু ছেলেমেয়েদের আনন্দ দিতে চাইছেন, কিন্তু নিজে থাকতে ভয় পাচ্ছেন। এটা কি একরকম হার মেনে নেওয়া না? পরাজয়ের চেয়ে বেশি হয়তো অ্যাডজাস্টমেন্ট। তিনি জানেন স্ত্রীর অবস্থা ভালো না, ঝুঁকি নিতে চাইছেন না, ছুটির আনন্দটা যাতে একেবারে নষ্ট না হয়, তাই একটা মাঝপথ খুঁজছেন। কিন্তু সেই পথটাও যে কতটা দুর্বল তা বোঝা যায় যখন নবনী মায়ের ঘরের বন্ধ দরজা খুলতে পারে না। মিলু বুয়া ভেতর থেকে জানায় জাহানারা তাকে চলে যেতে বলেছেন। ঠান্ডা পানি দিতে চাইলেও দরজা খোলে না। এই বন্ধ দরজাটা যেন পুরো পরিবারের ভেতরের কমিউনিকেশন গ্যাপ আর ইমোশনাল ওয়ালের সিম্বল। চাঁদের আলোর হালতার দৃশ্য থেকে এই পারিবারিক টেনশনের পট পরিবর্তনটা সত্যি দারুণভাবে লিখেছেন হুমায়ুন আহমেদ। এরপর কাহিনী আমাদের নিয়ে যাচ্ছে তৃতীয় দৃশ্যে, যেটা হয়তো এই পর্বের সবচেয়ে বিস্ফোরক অংশ। হ্যাঁ, অনেক রাতে নবনী নিজের ঘরে ফিরে দেখে এক অদ্ভুত কাণ্ড। তার ছোট বোন শ্রাবণী, প্রচণ্ড জ্বর, ভালুক জ্বর যাকে বলে, সে কিনা বিছানায় বসে বই পড়ছে গভীর মনোযোগে। এই দৃশ্যটাই শ্রাবণীর চরিত্র নিয়ে অনেক কিছু বলে দেয়, ওর ভেতরে জেদ, একাগ্রতা। আর এই আপাত শান্ত দৃশ্যের পরে শুরু হয় শ্রাবণীর সেই তীক্ষ্ণ, প্রায় নির্মম কথাবার্তা। প্রথমে নবনীকে খোঁচা দেয়, বলে নবনী নাকি বটগাছের কাছে গিয়েছিল ওই ইংরেজ অধ্যাপকের খোঁজে। নবনী তো রেগে গিয়ে অস্বীকার করে, কিন্তু শ্রাবণী থামে না। সে এরপর একটা প্রায় দার্শনিক কথা বলে বসে। আমরা বেশিরভাগ সময় জানি না আমরা কি চাই। যেটা চাই বলে মনে হয় আসলে সেটা চাই না।
আর এই কথার রেশ ধরেই আসল বোমাটা ফাটায়। দাবি করে শাহেদের কাছে নবনীর চেয়ে সে মানে শ্রাবণী বেশি গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা দাবি না, এটা নবনীর আত্মবিশ্বাসে ওর সম্পর্কের ধারণার মূলে একটা প্রচণ্ড আঘাত। শ্রাবণী শুধু বলেই থামে না, সে এর সপক্ষে যুক্তিও দেয়। যুক্তিগুলো বেশ অদ্ভুত। যেমন, শাহেদ নাকি ওর কথায় কুয়োর পানিতে গোসল করেছে, কুয়োতলায় চা খেয়েছে। নবনী একা বসে থাকলেও শাহেদ নাকি ওর সাথেই ব্যাডমিন্টন খেলে বেশি মজা পেয়েছে। এমনকি এই ট্যুরে শাহেদের আসার পেছনেও নাকি ওর ভূমিকাই আসল। এই প্রমাণগুলো হয়তো খুব শক্ত না, কিন্তু নবনীর মনে সন্দেহ ঢোকানোর জন্য যথেষ্ট। শ্রাবণীর বলার ভঙ্গি, ওর আত্মবিশ্বাস নবনীকে প্রচণ্ড নাড়িয়ে দেয়। নবনীর প্রতিক্রিয়াও হয় তীব্র। রাগ, অবিশ্বাস। সে শ্রাবণীকে জ্বরের ঘোরে আবোল তাবোল বলার দায় অভিযুক্ত করে। বলছে, বিকারগ্রস্ত মেয়ের কথা বানিয়ে বানিয়ে প্রচুর মিথ্যা কথা বলছিস। আগের মিথ্যার কথাও মনে করিয়ে দেয়, ওই ইংরেজ মহিলার কবরের গল্পটা। কিন্তু শ্রাবণী দমার পাত্রী নয়। সে যেন প্রমাণ করতে চায় তার কথা সত্যি। সে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। হ্যাঁ, বলে যে পরদিন পাখি শিকারে যাওয়ার আগে সে যদি না যাওয়ার ভান করে তাহলে শাহেদও যাবে না, এটাই নাকি হবে প্রমাণ। এই চ্যালেঞ্জটা সাংঘাতিক। নবনীকে একটা উভয় সংকটে ফেলে দেয়। যদি শ্রাবণীর কথা সত্যি হয়, তাহলে শাহেদের সাথে ওর সম্পর্কের মানে কি দাঁড়ায়? আর যদি মিথ্যে হয়, তাহলেও বোনের সাথে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ায়? একটা গভীর অবিশ্বাস, তিক্ততা। শ্রাবণীর চরিত্রটা এখানে এসে প্রচণ্ড জটিল আর মাল্টিলেয়ার্ড হয়ে যায়। প্রশ্ন জাগে মনে, শ্রাবণী কি আসলেই কিছু দেখতে পাচ্ছে যা অন্যরা দেখছে না? ওর কি কোনো বিশেষ ইনসাইট আছে? নাকি সে একজন কুশলী ম্যানিপুলেটর, যে অন্যের দুর্বল জায়গায় খোঁচা দিয়ে মজা পায়, অথবা জ্বরের ঘোরে নিজেই বিভ্রান্ত? এর কোনো সহজ উত্তর নেই। হয়তো সবকিছুরই একটু একটু মিশ্রণ। ওর কথায় এক ধরনের ক্রুয়েল অনেস্টি আছে, আবার ম্যানিপুলেশনের ছোঁয়াও আছে। সে হয়তো নবনীর মনের গভীরে থাকা দ্বিধাগুলোকেই খুঁচিয়ে বের করে আনছে। খেয়াল করুন, শাহেদ যেমন বলেছিল নবনী কনফিউজ করে, শ্রাবণীও তো অনেকটা সেটাই বলছে। বলছে যে নবনী হয়তো ভাবছে সে শাহেদকে চায়, কিন্তু আসলে তার মন অন্য কিছু খুঁজছে, হয়তো অন্য কাউকে, যা সে নিজেও জানে না। এটা ভাবনার বিষয়। শ্রাবণীর এই কথাগুলো নবনীর নিজের ফিলিংসকেই প্রশ্নবিদ্ধ করে। সে কি সত্যি শাহেদকে ভালোবাসে, নাকি এটা অন্য কিছু? সামাজিক চাপ, একাকিত্ব কাটানোর উপায়। তার মনে কি সত্যিই ওই ইংরেজ অধ্যাপকের জন্য কোনো গোপন টান আছে যা সে মানতে ভয় পায়? শ্রাবণীর কথাগুলো নবনীর এতদিনের বিশ্বাস ও সেলফ পারসেপশনকে একটা বড় ঝাঁকুনি দিয়ে গেল। আর এই চরম উত্তেজনার মুহূর্তে নবনী যখন রেগে কাঁপছে, শ্রাবণী শান্তভাবে ঘুমিয়ে পড়ে। একদম, যেন আগুন লাগিয়ে দিয়ে নিজে সরে গেল। এই দৃশ্যটা পাঠক বা শ্রোতার মনে অনেকগুলো প্রশ্ন আর অস্বস্তি জাগিয়ে পর্বটা শেষ করে। সত্যি, তাহলে এই পর্বের মূল জায়গাগুলো যদি দেখি, একদিকে নবনী শাহেদের অনিশ্চিত সম্পর্ক, রোম্যান্টিকতার পাশে কমিউনিকেশন গ্যাপ, ভিন্ন দৃষ্টিভঙ্গি। অন্যদিকে ছুটির মাঝেও পরিবারের ভেতরে সেই ঠান্ডা স্রোত, চাপা ক্ষোভ, মানসিক দূরত্ব। আর সবশেষে শ্রাবণীর সেই অস্বস্তিকর কিন্তু গভীর পর্যবেক্ষণ, যা নবনীর আপাত স্থির জগৎটাকে একদম নাড়িয়ে দিয়ে গেল। মূল থিম হিসেবে ঘুরে ফিরে আসছে সেই চিরচেনা ব্যাপারগুলোই। মানুষের মনের জট, যোগাযোগের অভাব, বাইরের আচরণের সাথে ভেতরের বাস্তবতার ফারাক। আর নিজেদের চাওয়া পাওয়া নিয়ে মানুষের নিজেরই অজ্ঞতা বা দ্বিধা। ছুটি কাটাতে এসেও চরিত্রগুলো যেন আরও বেশি করে নিজেদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, কেউই শান্তিতে নেই। এই পর্বটা শেষ হচ্ছে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন নিয়ে। শ্রাবণীর চ্যালেঞ্জটা কি সত্যি হবে? শাহেদ কি সত্যিই শ্রাবণীর জন্য পাখি শিকারে যাওয়া বাতিল করবে? এই প্রশ্নটা যেমন পরের ঘটনার জন্য আগ্রহ তৈরি করে, তেমনি আরও গভীর একটা প্রশ্ন আমাদের দিকেও ছুড়ে দেয়। ঠিক। প্রশ্নটা হলো, আমরা নিজেরা আমাদের সম্পর্ক নিয়ে, আমাদের চাওয়া পাওয়া নিয়ে কতটা নিশ্চিত? আমরা যাকে ভালোবাসি বলি, সত্যি কি তাকেই চাই? নাকি নবনীর মতোই আমরাও নিজেদেরকে বা অন্যদেরকে কোনোভাবে বিভ্রান্ত করছি? অথবা শ্রাবণীর মতো কেউ আমাদের জীবনে এসে কি মাঝে মাঝে আয়নার মতো আমাদের আসল রূপটা দেখিয়ে দেয়, যা আমরা নিজেরাও হয়তো দেখতে চাই না? নাকি শ্রাবণীর এই পুরো ব্যাপারটা একজন অসুস্থ, কল্পনাপ্রবণ আর হয়তো কিছুটা প্রতিংশাপরায়ণ কিশোরীর বানানো গল্প? সে কি শুধুই সমস্যা তৈরি করে? উত্তর হয়তো পরের পর্বগুলোতে মিলবে, অথবা হয়তো হুমায়ুন আহমেদ কিছুটা ধোঁয়াশা রেখেই দেবেন, যেমনটা তিনি করেন। তবে
একটা জিনিস বোঝা যাচ্ছে, ওই পাখি শিকার অভিযানটা গল্পের পরের মোড় ঘোরানোর জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেখানে কি জট খুলবে নাকি নতুন প্যাচ তৈরি হবে, সেই উত্তর জানার অপেক্ষায় রইলাম আমরাও।